একে তো গরমকাল, তার উপর চলে করোনার লকডাউন, সেখানে আবার পুলিশের অত্যাচার। ঘরে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না। এই সময়টাতে করোনা একটু কম, তাই পুলিশের অত্যাচারও একটু কম। হয়তো কয়েকদিন পর আবারও লকডাউনে ফেলে দিবে। যাই হোক, আমি রাজশাহী ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র। যদিও ইচ্ছে হচ্ছিল না, তবুও মায়ের বকুনিতে প্রাইভেটে যেতে হচ্ছে। সামনে ইন্টার পরীক্ষা বলে কথা। অনেকটা সত্ত্বেও কাঁধে কলেজের ব্যাগটা নিয়ে প্রাইভেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই কয়েক মাসের শহরে কিছু পরিবর্তন এসেছে। রাস্তাঘাটে মানুষ তেমন একটা দেখা যায় না, শুধু কর্মজীবীরা কর্মস্থলে যাচ্ছে, আর আমার মতো স্টুডেন্টরা প্রাইভেটে। রিক্সায় করে যাচ্ছি আর ভাবছি, ছোটবেলা যখন প্রাইমারি বা হাই স্কুলে পড়তাম তখন শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতাম এমন কিছু হোক যেন স্কুল সারা জীবন বন্ধ থাকে। এটাই হয়তো হয়েছে। মাকে এই যে বোঝায় যে পরীক্ষা হবে না, তবুও মা শোনে না। বাবাই ভালো, একটু বললেই বুঝে যায়। প্রাইভেট এসে দেখে আমার বাকি 4 জন ক্লাসমেট আগে চলে এসেছে। আমরা 5 জনই এখানে প্রাইভেট পড়ি, 3 জন মেয়ে 2 জন ছেলে, পুরো যেন কোচিং সেন্টার। হাই ফ্রেন্ডস। হ্যালো, তোকে আর কত বলবো যে সময় একটু আগে আসবি, একটু আড্ডা দেওয়া যাবে। একসাথে আড্ডা দিলে করোনা ধরবে না, মানে পুলিশ ধরবে। ওই একটাই হলো, আজকাল পুলিশেই এক ধরনের করোনা। শালার মাঝে মাঝে ইচ্ছে করে পড়ালেখা ছেড়ে দিয়ে একটা পুলিশকে বিয়ে করে ঘরে আটকে রাখি, অন্তত একটা পুলিশ তো কমবে। তো জানা দেখি কত পাওয়ার। থামতো, আমরা ছেলেরা ইচ্ছে করলে মহিলা পুলিশকে বিয়ে করে বাড়িতে থালা বাসন ধোয়াতে ব্যস্ত রাখতে পারবো, কিন্তু তোরা এটা করতে গেলে নিজেরাই থালা বাসন মাজায় ব্যস্ত হয়ে পড়বি। মানতে কষ্ট হলো, এটাই সত্যি। সবাই একটু হেসে নেওয়ার পর স্যার আসলে পড়তে শুরু করে দিলাম। পড়াশোনা শেষ করে সবাই বাইরে 5 জন রাস্তায় এসে দাঁড়িয়ে রইলাম। তাদের সাথে মুখে মাস্ক আছে, শুধু আমার মুখে মাস্ক নাই। মাস্ক পড়তে পড়তে আর ভালো লাগে না। কি রে দাঁড়িয়ে চল, বাসে যাবি না নাকি? তোরা যা, আমি আসছি বলে তানহা আর রিমিকে পাঠিয়ে দিল। কি রে রাশেদ, তোর না আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে? কার? আমার? আজব তো, কখন? পুরোটা বলার আগেই নিলয় আমাকে চোখ মেরে থামিয়ে মাপ চেয়ে নিল। নিলয় ভাই, একটু এদিকে আয় তো, কানে কানে কথা আছে। বল ভাই, যা ইচ্ছা কর, শুধু সাবধানে, ঠিক আছে? লকডাউন চলছে কিন্তু। বলেই নিলয়ের কানের নিচে বসিয়ে দিলাম একটা। যাই রে বান্ধবী তানিয়ার মাথায় একটা টোকা দিয়ে চলে আসলাম ওদের মাঝখান থেকে। আসলে ওরা দুজনকে মনে মনে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলে না। দুজনে বুঝতে পারে, আবার যাই হোক না কেন আমাকে এসে বলে। রাস্তা দিয়ে একা একা হাঁটছিলাম, পিঠে কলেজের ব্যাগটা নিয়ে আনমনে একা একা হাঁটতেছিলাম। হঠাৎ শুনলাম পুলিশের গাড়ি এদিকে আসছে, হর্ন বাজিয়ে। তাড়াহুড়ো করে পকেটে হাত দিয়ে দেখি মাস্কটাও নেই। মনে হয় ভুল করে বাসায় ফেলে আসছি। পুলিশ ধরতে পারলে নির্ঘাত পিঠে 2টো লাগাবে, সাথে জরিমানাও দিতে হবে। এসব ভাবতে ভাবতে পুলিশের গাড়ি আমার কাছে এসে দাঁড়িয়ে পড়ল। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, গাড়ি থেকে একজন নেমে আমার সামনে এসেই পায়ে বসিয়ে দিল এক ডান্ডার বাড়ি। উফ স্যার, মারছেন কেন? মাস্ক কই? স্যার একটু আগেই একটা ছিনতাইকারী নিয়ে পালিয়ে গেছে, বিশ্বাস করুন। ধরা পড়লে সবাই এক কথাই বলে। চল, জেলের ভিতর বললে সব ঠিক হয়ে যাবে। স্যার কি করছেন? দেখেন আমি স্টুডেন্ট। ব্যাগ থেকে চেক করে দেখতে পারেন, বই ছাড়া আর কিছুই পাবেন না। আর একজন স্টুডেন্টকে আপনি বিনা অপরাধে জেলে ভরতে পারেন না। তবে রে, বেশি পাকনামো হচ্ছে। চল, গাড়িতে ম্যাম আছে, কথা বলবি। ওয়াও, যাই হোক, শুনেছি মেয়েদের মন নরম থাকে, যাই যদি পটাতে পারি। যা, তাহলে বুঝতে পারলি? বলে আমাকে নিয়ে গাড়ির কাছে যাচ্ছে। স্যার একটা কথা বলবো? বল। আপনাকে না পুলিশের থেকে জোকার বেশি মনে হয়। তবে রে, বলেই দিল পিছনে এক ডান্ডার বাড়ি। মোবাইলটা মনে হয় শেষ। ম্যাম, এই ছেলেটা মাস্ক ছাড়া প্রকাশ্যে ঘুরছে। কি রে, মাস্ক কই তোর? ম্যামের বর্ণনাটা দিয়ে নেই। দেখতে মাশাআল্লাহ, চেহারায় মায়াবী মায়াবী ভাব আছে। বয়স তেমন হবে না, আমার থেকে 3-4 বছরের বড় হবে। এমনিতেও ছোট থেকে আমার খুব ইচ্ছে ছিল সিনিয়র মেয়েকে বিয়ে করব। এই বিয়েটা সব দিক থেকে পারফেক্ট। প্রথম দেখাতে ক্রাশ খেয়ে গেলাম। কি রে, কথা কানে যায় না? কি বলতেছি আমি, মাস্ক কই? ম্যাম গাড়ির ভিতর থেকে বলছেন, আর আমি পাশে দাঁড়িয়ে আছি। না মানে ম্যাম, ভুল করে বাসায় ফেলে আসছি। আমি স্টুডেন্ট, দেখেন কলেজ ব্যাগ কাঁধে। আমার কথা শুনে ম্যাম আমার উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে নিল। কেন, স্টুডেন্টদের কি পুলিশ ধরতে পারে না নাকি? ম্যামের কণ্ঠে মিষ্টি একটা ভাব আছে। পারে, সে যদি অপরাধী। যদি কোনো মিথ্যা মামলা দিয়ে দেয়? ম্যাম আমার চোখের দিকে তাকিয়ে এই কথাগুলো বলছেন। না, সেটা কেন করবেন? আমি কি আপনার শত্রু নাকি? আর আমাকে দেখে তেমন অপরাধী মনে হয় না। অপরাধীরা দেখতে তোর মতোই ইনোসেন্ট হয় কিন্তু। ম্যাম এর কথা শুনে কিছুক্ষণ হেসে নিলাম। কিরে, হাসছিস কেন? অপরাধী বলেন আর যাই বলেন, প্রথমবার কেউ আমাকে ইনোসেন্ট বলল,
এতেই আমি খুশি। আমার কথা শুনে ম্যাম নিজেও হেসে দিলেন, হাসিটা আবারও ক্রাশ খাওয়ার মতো। আচ্ছা, নাম কি তোর? রাশেদুল ইসলাম রিফাত, কিন্তু সবাই রাশেদ বলেই ডাকে। ম্যামের নাম জিজ্ঞেস করিনি, বেয়াদব হয়ে যাব তাই। আমি জান্নাত। এই রফিক, ওকে একটা মাস্ক দিয়ে দাও। যাও, ওর কাছ থেকে নিয়ে নে। পরের বার থেকে ভুল হলেও কিন্তু মাপ নেই। আপনি তো আছেনই। গেলি? জান্নাত ম্যামের কাছ থেকে চলে এলাম সেই রফিক নামের পুলিশের কাছে। রফিক স্যার একটা মাস্ক দিয়ে বলতে লাগলো, দে এবার 500 টাকা। কি 5 টাকার মাস্কের দাম 500 টাকা? ম্যা পুরোটা বলার আগেই রফিক আমার মুখ চেপে ধরলো। লাগবে না টাকা ভাই, তুই যা। একটা রাজ্য জয়ের হাসি দিয়ে চলে এলাম সেখান থেকে। জান্নাত ম্যামকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে বাড়িতে চলে এলাম। ডুপ্লিকেট চাবি দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। বাবা বসে টিভি দেখছে, আর মা মনে হয় রাতের খাবার তৈরি করছে। কি রে, আজকে এত দেরি হলো যে? আর বলো না, মাস্ক নিতে ভুলে গিয়েছিলাম, তাই পুলিশের জিজ্ঞাসাবাদের কবলে পড়েছিলাম। কত লাগলো জরিমানা? আর কি শাস্তি পেয়েছিস? জরিমানার কথা ছাড়ো, যা শাস্তি পেয়েছি সেটা প্রতিদিন পেলে একদিনও মাস্ক নিয়ে বের হব না। কি পেয়েছিস আল্লাহই জানেন। কিছুক্ষণ গল্পগুজব করে প্লাস টিভি দেখে নিজের রুমে গিয়ে শুয়ে ফোন টিপতে লাগলাম। যাই হোক, রফিক স্যারের ডান্ডার বাড়ি খেয়ে আমার ফোনের কিছু হয়নি। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমরা যে বাড়িটাতে থাকি সেটা 3 তলা বাড়ি, আমরা 2য় তলায় ভাড়া থাকি। একটুবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দিকে 10টা বাজে। 12টা বাজলেও কেউ ডাকতে আসবে না। আমাদের এখানে ঘুম নিয়ে কারো মাথা ব্যথা নেই, যতক্ষণ ইচ্ছে ঘুমানো যায়। প্রাইভেট বিকেল 4টায়, তাই বাকি সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই, অযথা বাইরে যাই না। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। প্রতিদিনের মতো আজকেও কলেজের ব্যাগটা নিয়ে মুখে মাস্ক লাগিয়ে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বেরিয়ে তো একটু চমকে উঠলাম, কারণ আমাদের বাসার সামনে কালকের সেই পুলিশের গাড়িটা দাঁড়িয়ে আছে। চিনতে ভুল হয়নি, এটাই সেই গাড়ি। কাছে গিয়ে দেখলাম ভেতরে কেউ নেই, আশেপাশেও তাকিয়ে দেখতে পাচ্ছি না। হঠাৎ কেউ আমার পেছন থেকে ডাক দিল, ও হ্যালো, কি খুঁজছেন? পেছনে তাকিয়ে দেখি জান্নাত ম্যাম। না, আপনাকেই। গাড়ি এখানে রেখে কোথায় গিয়েছিলেন সেটাই দেখছিলাম। ও তুমি? কি করে চিনবেন? মাস্ক পরে আছি তো। তোমার চোখগুলো দেখে। হঠাৎ তুমি করে বলছেন যে? তুমি তো চোর ডাকাত কিংবা পুলিশের শত্রু না, তাহলে তুই করে কেন বলবো? তো এখানে কি করছো? এ বাসার উপর নজর রাখছো নাকি? ডাকাতি করার ধান্দা? এই বললেন ডাকাত না, আবার বলতেছেন ডাকাতি করব। তো এখানে কি করো? আমি আমার পরিবারের সাথে এখানেই থাকি, এই বাসায় 2য় তলায়, তাই এখানে ছাড়া আর কোথায় থাকবো। কিন্তু আপনি এখানে কি করেন? ও তাই বলো। তোমাদের উপরের ফ্ল্যাটে আমার চাচা থাকেন, ওনাদের সাথে দেখা করতে আসছিলাম। ও আচ্ছা। কোথায় যাচ্ছ? এই তো সামনে প্রাইভেটে। চলো নামিয়ে দিচ্ছি। নো থ্যাঙ্কস ম্যাম, মানুষ দেখলে চোর ডাকাত ভাববে। এমনিতেও তো চোরই। কিন্তু কিভাবে? সমস্যা নেই, চলো। বলেই ম্যাম ড্রাইভিং সিটে বসে পড়লেন। পেছনে বসবো? একটু আগে না বললে তুমি চোর ডাকাত না, তাহলে পেছনে কেন? আর কোনো কথা না বলে ম্যামের পাশে সিটে বসে পড়লাম। অনুভূতিটাই অন্যরকম। যদিও কথা বলতে ইচ্ছে করছিল, তবুও কেমন যেন একটা ভয় কাজ করছিল, তাই কথা বলতে পারছিলাম না। ভয়কে জয় করে একটা প্রশ্ন করেই বসলাম। ম্যাম, রাগ না করলে একটা কথা বলবো? আপনি কি এখনো সিঙ্গেল? আমার প্রশ্ন শুনে ম্যাম আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন। কেন, আমাকে দেখে কি মিঙ্গেল মনে হয়? না, তা একটু না, কিন্তু এত সুন্দরী কোনো মেয়ে এতদিন পর্যন্ত সিঙ্গেল কি করে থাকতে পারে সেটা নিয়ে কনফিউশনে ছিলাম। কাকে বলছো, আমাকে? হাসার কি আছে? তোমার চোখগুলোই সুন্দর, তাই যা দেখো তাই সুন্দর লাগে। না সত্যি, আপনি খুব সুন্দর। আমার কিছু স্বপ্ন আছে, সেগুলোর জন্যই অপেক্ষায় আছি। সরকারি চাকরি করেন, আর কি চান? সে তুমি বুঝবে না। তোমার প্রাইভেট কোথায়? প্রাইভেটের কথা মনে হতেই মাথায় হাত দিলাম। এই রে, ভুলে গেছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? থানায়। তাহলে সেখানেই নিয়ে চলেন। প্রাইভেট অনেক আগে পিছনে ফেলে চলে আসছি। বলার সাথে সাথে গাড়িতে ব্রেক মারলো, আর আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল। সরি ম্যাম, মনে ছিল না। কিছু কথা না বলে আবার যেতে লাগলো। অনেকক্ষণ যাওয়ার পর একসময় গাড়ি থানার সামনে এসে থামলো। সারা রাস্তায় কেউ কোনো কথা বলেনি। আমি তো ওনার চোখের কিছু বলার সাহসই পাইনি। গাড়ি থেকে 2জন নামলাম। ম্যাম কোনো কথা না বলে থানার ভিতরে একটা ঘরে আমাকে নিয়ে গেল। আমি যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ এখানেই বসে থাকবি। এখান থেকে বাইরে যাওয়ার চেষ্টা করলে শুধু শুধু মার খাবি। আমি চুপ করে বসে পড়লাম, আর জান্নাত ম্যাম চলে গেল।
আমি একা একাই বসে রইলাম। পকেট থেকে ফোনটা হাতে নিয়ে দেখি নিলয়ের ফোন হয়তো প্রাইভেটে যায়নি বলে ফোন করেছে। ব্যাক করতে ইচ্ছে হচ্ছিল না, তাই বসে ফোনের গ্যালারিটা দেখছিলাম। প্রায় 10 মিনিট পর জান্নাত ম্যাম দরজায় দাঁড়িয়ে বাইরে আসতে বললেন। আমিও ওনার পিছনে চলে আসলাম। এখন আর পুলিশের গাড়ি নেননি, একটা রিক্সা নিলেন। কিছু জিজ্ঞেস করার সাহস হচ্ছিল না। নীরবতা ভেঙে জান্নাত ম্যাম নিজেই বললেন, কি রে, চুপ করে আছিস কেন? ভয়ে। কার ভয়ে? আপনার। আমি আবার কি করলাম? এমন ভাব করছে যেন কিছু জানে না। তুই করে বলছেন যে? আমি এমনি, ইচ্ছা হলে থাক, না হলে চলে যা। কোথায় যাব? তোর যেখানে ইচ্ছা। না থাক, এখানেই ভালো আছি। আচ্ছা রাশিদ, তোর কোনো মেয়ে বন্ধু আছে? যখন কলেজে যেতাম তখন অনেকগুলো ছিল, আর এখন কলেজ বন্ধ, তাই 3 জন আছে যাদের সাথে প্রাইভেট পড়ি। ওহো, তাহলে তো তোর মেয়ে ফ্রেন্ডের দরকার নেই। তাছাড়া আমাকে তোর ফ্রেন্ড হিসেবে মানবেও না। তোর কোনো বউ আছে? ওদেরকে নিয়ে কেন পড়ছেন? আমার তো বউ নাই। বলেই মাথা নিচু করে উত্তরের অপেক্ষা আছি। তো বলেই ম্যাম চুপ হয়ে গেলেন। উত্তরটা পছন্দ হয়নি, তাই আমিও চুপ হয়ে আছি। প্রায় 5 মিনিট দুজন চুপ করে আছি। জান্নাত ম্যামকে দেখে মনে হচ্ছে মাথা নিচু করে একটা কিছু ভাবছে। হঠাৎ রিক্সাওয়ালাকে বলে আমরা দুজনেই নেমে পড়লাম। রাস্তায় দুজনেই হাঁটতে লাগলাম। আর 15 থেকে 20 মিনিট পর সূর্য ডুবতে শুরু করবে। রাশিদ, একটা কথা বলবো? বলেন। আমাকে তোর কেমন লাগে? খুব ভালো। আপনার সাথে চলতে, ঘুরতে, কথা বলতে সবকিছুতে ভালো লাগে। আমি তোর সিনিয়র হব, এটা জানিস? হুম। সত্যি করে বলতো, ভালোবাসিস আমাকে? প্রশ্নটা শুনে চমকে উঠলাম। বিয়ে করবি আমাকে? চমকে উঠলাম। এটা শুনে তো আরো চমকে উঠলাম। জান্নাত ম্যাম আমার হাত ধরে বললেন, বলার সাথে সাথে জান্নাত ম্যাম আমাকে জড়িয়ে ধরলেন, সাথে কান্নাও করছে। ওনার আচরণ দেখে আমি কিছুটা থমকে গিয়েছি। খুশি তো হয়েছে, কিন্তু একটা কথা বারবার মাথা ঘুরপাক খাচ্ছে। তখন আমি প্রাইভেট ফেলে চলে আসার পর থেকে ওনার আচরণে কিছুটা পরিবর্তন এসেছে। হঠাৎ কি হলো ওনার যে এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল? কিছু একটা গোলমাল তো আছেই। আমি ওনাকে জড়িয়ে ধরলাম আর ভাবতে লাগলাম, এতদিন শুনে এসেছি যে জিনিস খুব সহজেই পাওয়া যায় সেটা বেশি দিন টিকেও না। তবে কি আমার জীবনে এটাই সত্য হতে চলেছে? তার মানে আমাদের মাঝেও বাধা আসবে। নিজের ক্রাশ যখন প্রথমবার জড়িয়ে ধরে তখন তাদের অনুভূতি যে কতটা মারাত্মক হয় সেটা শুধুমাত্র প্রেমিক প্রেমিকেরাই বোঝে। এখন আমরা কেউই মাস্ক পরে নেই, পুলিশ তো সাথেই আছে। এদিকে সূর্য ডুবে গিয়ে সন্ধ্যা নেমে এসেছে। এতক্ষণ পর্যন্ত জান্নাত ম্যাম আমাকে শুধু জড়িয়েই ধরেছিলেন, তাই ওনাকে আমি নিজের থেকে ছাড়িয়ে নিলাম। তারপর ওনার মুখের দিকে তাকিয়ে তো আমি চমকে উঠলাম, কারণ এখন জান্নাত কাঁদছে। রহস্যটা কি বুঝলাম না। কি হলো? আপনি নিজেও রেসপন্স শুরু করলো। এখন যা ভাব দেখছি, বাঁচতে হলে আমাকে নিজেকে ছাড়াতে হবে। প্রায় 5 মিনিট পর দুজনে ছেড়ে দিয়ে এবারের জন্য মাফ, পরের বার রক্ষা নাই, বুঝলি? থ্যাংক ইউ বেবি। চল, রাত 8টা বাজে। এত রাতে বাইরে থাকা ঠিক হবে না। কোথায় যাব? এটাই আমার বাসা, একাই থাকি। বাবা মাকে ছেড়ে ট্রান্সফার হয়ে এখানে চলে আসতে হয়েছে। আপনার চাচা তো আমাদের এখানেই থাকেন, তাহলে আলাদা বাসা নেওয়ার কি দরকার? ওসব তোকে পরে বলবো, এখন ভেতরে চল। না ম্যাম, আমাকে বাড়ি যেতে হবে। বাবা মা হয়তো অনেক চিন্তা করছে। সমস্যা নেই, চল আমার সাথে, আমি একাই থাকি। এটাই বড় সমস্যা। আমাকে এখনই বাড়ি যেতে হবে। আপনার ফোনটা দিন তো। জান্নাতের কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম। কি করবা? নাম্বার নিব। ও আচ্ছা। ম্যাম, কালকে দেখা হচ্ছে তো? কালকে তো শুক্রবার, আমি থানায় যাব না। তাহলে কালকে তুমি আমার বাসায় চলে এসো, ঘুরতে যাব। আচ্ছা, তাহলে আসি। বাই। বাই। পেছনে ঘুরে চলে আসছিলাম, হঠাৎ একটা কথা মনে হয়, আবার রিটার্ন গেলাম সোজা জান্নাতের কাছে। কি হলো, আবার ফিরে আসছো কেন? ছোটের দিকে ইশারা করলাম। ও, তো দাঁড়িয়ে আছো কি আমার পারমিশন নিতে? ওকে, এসো। আবারও একটা লম্বা কিস, পুরো 10 মিনিটের মতো হবে। তবে এবারের কিসটা জান্নাত নিজেই করেছে। ছেড়ে দেওয়ার পর ইস কি ঝাল, ঠোঁট পুড়ে যাচ্ছিল। তবে রে দাঁড়া। ভেতরে প্রবেশ করে তো চমকে উঠলাম, কারণ আবহাওয়া স্বাভাবিক। এটা কি করে সম্ভব? কিরে, এসে গেছিস? হ্যাঁ মা, এসে গেছি। তোতলাচ্ছিস কেন? আর তুই না বললি আজকেও নাও আসতে পারিস? মায়ের কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। কথা বলতে পারছে না মা, কথা বলতে পারছি না। মা কি পাগল হয়ে গেল নাকি? আমি আবার কখন মায়ের সাথে কথা বললাম? আর তোর এই এমন ফোন রেখে কি লাভ বলতো? ফোন রিসিভ করতে পারিস না? ভাগ্যিস নিলয়ের বাসায় পড়তে বসেছিলি, তাই নিলয়
তোর সাথে কথা বলিয়ে দিতে পেরেছে, না হলে তো আমরা চিন্তায় থাকতাম। মা, তুমি তো আমার সাথে সরাসরি কথা বলেছিলে, তাই না? হ্যাঁ, তা না হলে কি আর বিশ্বাস করতাম? বিষয়টা পরিষ্কার যে এসব নিলয়ের কাজ, কিন্তু একটা কথা বুঝতে পারছি না যে নিলয় আমার সাথে কি করে কথা বললো। ওকে, সেটা নিলয়কে জিজ্ঞেস করতে হবে। এই রাশেদ, একটু সাবধানে চলাফেরা করিস। আমাদের উপরে ফ্ল্যাটে তোর সাথে আঙ্কেল থাকে, ওর ছেলে পুলিশে জয়েন করেছে, কাল ট্রান্সফার হয়ে এখানে আসতেছে। তো আমি কি করতে পারি? ওই ছেলেও পরের ফ্ল্যাটে থাকবে, সাবধানে চলাফেরা করিস। নাম কি ছেলেটার? তোর থেকে 4 বছরের বড়, নাম আকাশ। আকাশ নামটা শোনা মাত্রই বুকের বাম পাশে মোচড় দিয়ে উঠল। মনে হচ্ছে যেন এই নামে আমার অ্যালার্জি আছে। আমার এমন কেন মনে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, হয়তো বা এটা আমার মনের ভুল। যাক, এসব চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। নিজের রুমে গিয়ে শুয়ে নিলয়কে ফোন দিলাম। কিরে, কেমন আছিস? তুই না থাকলে হয়তো ভালো থাকতাম না। ভাগ্যিস তোর মতো একটা বন্ধু আছে। আমি বুঝতে পারছিলাম কেস গোলমাল, তখনই আন্টি ফোন দিয়ে জিজ্ঞেস করলো তুই কোথায়। এটা শুনে শিওর হলাম কিছু একটা চলছে। কিন্তু মা যে বললো আমি কথা বলছি। আরে ওটা তো আমি তোর কণ্ঠ নকল করে কথা বলছি। তোর মতো আকামের বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। পাম মারা বন্ধ কর, এখন বল কেস কি। তারপর নিলয়কে শুরু থেকে সব বললাম। তো কালকে তো দেখছি আমার জন্য তোর কাছে সময় নাই। তানিয়ার কাছে সময় নিয়ে নিস। তুই না বললেও নিব। আচ্ছা, কখনো দরকার লাগলে ফোন করিস। রাখি, বাই। বাই। নিলয় ফোন রাখার সাথে সাথেই আমার পুলিশ বউয়ের ফোন। ওই, তোর ফোন এত ব্যস্ত থাকে কেন? কার সাথে কথা বলছিলি? আমার এক বন্ধু নিলয়ের সাথে। বাড়িতে সবাই কেমন আছেন? আপনার মতো শ্বশুর শাশুড়ি ভালো আছেন, তবে নিলয় না থাকলে আপনার জামাই এতক্ষণ ঘরের বাইরে থাকতো। ভালোই তো। আচ্ছা, খাইছো? আর এখন আপনি ফোনটা রাখলে ঘুমাবো। আচ্ছা, কালকে তৈরি হয়ে এসো, একটা পাঞ্জাবি পরে আসবা। কেন, বিয়ে করে ফেললেন নাকি? যা বলছি তাই করো। আচ্ছা, আপনিও পুলিশের ড্রেস না পরে শাড়ি পরে আসবেন। ঠিক আছে, ফোন রাখছি। গুড নাইট। গুড নাইট। এমনিতে আমার বেশি রাত জাগার অভ্যাস নেই, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে। ফোনটা হাতে নিয়ে দেখি জান্নাতের 23টা মিস কল স্ক্রিনে ভেসে আছে। ফোনটা সাইলেন্ট থেকে খুলতে খুলতে ভুলে গিয়েছিলাম। আজ আমার কি হবে আল্লাহ জানে। ফোন ব্যাক করার চাইতে তাড়াতাড়ি ওর সামনে চলে যাওয়াই ভালো হবে। তাই আর কিছু না ভেবে একটা নীল রঙের পাঞ্জাবি পরে বাসা থেকে বের হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে। তখনই টেবিলের উপর চোখে পড়লো একটা কার্ড। সম্ভবত বিয়ের কার্ড হবে। এত সকাল সকাল কে দিয়ে গেছে কে জানে। কিরে, আজকে তো শুক্রবার, কোথায় যাচ্ছিস? সরি, স্পেশাল ক্লাস আছে মা, বলেই কোনো রকম ফাঁকি দিয়ে চলে এলাম। তারপর বাইরে একটা রিক্সা নিয়ে চলে এলাম জান্নাতের বাড়ির সামনে। ফোন দিচ্ছি কিন্তু বন্ধ আসছে। ভাবছি ভেতরে যাব নাকি যাব না। ভাবতে ভাবতে একসময় ভেতরে ঢুকেই পড়লাম। দরজা খোলাই ছিল, কিন্তু ভেতরে কাউকে দেখতে পাচ্ছি না। 3টা রুম। জান্নাত বলেছিল একা থাকেন, তাহলে এতগুলো রুম কেন? কোনটাতে যাব ভাবছিলাম, তখনই দেখলাম একটা থেকে জান্নাত গোসল করে টাওয়েল পেঁচিয়ে বাইরে বেরিয়ে আসছিল। এই অবস্থায় ওর দিকে তাকিয়ে থাকাটা ভালো মানুষের পরিচয় হবে না, তাই উল্টো দিকেই ঘুরে গেলাম। জান্নাতও আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো, কিন্তু আমি উল্টো দিকে ঘুরেও কোনো লাভ হলো না, কারণ উল্টো দিকে একটা আয়না সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছে। বুঝতেই পারছেন। তো তুমি কখন আসলে? মাত্রই আসলাম, আর এসেই তো সিনেমার ট্রেইলার দেখে ফেলেছি। ঢং করার দরকার নেই, ওইদিকে ঘুরেও তো পুরো সিনেমা দেখছো। যাও, ওই রুমে গিয়ে বসো, আমি রেডি হয়ে আসছি। এটা বলে জান্নাত নিজের রুমে চলে গেল, তবে দরজাটা খোলা। আমি ওর কথা মতো রুমে গিয়ে বসলাম। ওখানে গিয়ে তো আরো অবাক হলাম, কারণ সারা ঘরে জান্নাতের ছবি দিয়ে সাজানো। দেখে মনে হচ্ছে এখানে জান্নাত থাকে। তাহলে বাকিগুলো কিসের ঘর? মেয়েদের মন বোঝা সত্যি কঠিন, যেন ময়দার গুঁড়ো। এমনিতে নরম, কিন্তু হিসাব করতে গেলে জীবন কয়লা পাতা। এইসব ভাবতে ভাবতে জান্নাত চলে আসলো একটা নীল শাড়ি পরে। হাতে অনেকগুলো নীল রঙের চুড়িও আছে। মেকআপ করেনি, মেকআপ ছাড়াই দেখতে একদম রূপকথার নীল পরীদের মতো লাগছে। অনেকক্ষণ ধরে দরজা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল, আর আমি ওর দিকে। জান্নাত মুস্কি হাসি দিয়ে সোজা আয়নার সামনে গিয়ে বসে পড়ল। ভাব দেখে মনে হচ্ছে এখন মুখে ময়দা লাগাবে, তাই আমিও ওনার পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। ওখানে গিয়ে বসো। এখানে কি করতে এসেছেন এখানে? কিছু না। আমি জানি কি করতে আসছেন। আপনার সত্যিকারের পেতনির রূপটা তো দেখেই নিয়েছি এখন। আর ময়দা দিয়ে থাকলে কি হবে বলেন? জান্নাত কিছু বলছে না, শুধু রাগের লুক নিয়ে আয়নার ভেতরটাতে দেখছে। আমি একটু নিচু হয়ে জান্নাতের গলাটা জড়িয়ে ধরে বললাম, 11টা বাজে, এখনো বসে থাকবেন নাকি যাবেন? একা যা, আমি যাব না। আপনার এই রাগের চেহারাটা
দেখলে না বেশি কিস করতে ইচ্ছে হয়। করবো? কি হলো, যাবেন না? না হলে আমি বাসায় চলে যাচ্ছি। একটু দাঁড়াও, আমি আসছি। তারপর নিজেকে আরেকটু ঠিক করে নিল। চুলগুলো বারবার বেঁধে নিতে চেয়েছিল, কিন্তু আমি বারবার খুলে দিয়েছি, তাই আমার কাছে হার মানতে হলো। তারপর দুজনে মিলে বের হয়ে গেলাম। বাইরে এসে দেখলাম নতুন একটা মোটরসাইকেল। ভেতরে যাওয়ার সময় এটা দেখতে পাইনি, হয়তো আমার পরে কেউ এসেছে। ম্যাম, আমরা এখন কোথায় যাব? যেখানে আমি নিয়ে যাব। চোখ বন্ধ করো। কেন? যেটা বলছি সেটা করো। করলাম। হাতটা এদিকে দাও। এই নিন। তারপর জান্নাত আমার হাতে কিছু একটা দিল। এবার চোখ খুলবো? না, দাঁড়াও। বলেই পা উঁচু করে ঠোঁটে ছোট্ট একটা কিস করে দিল। এবার খুলতে পারো? এভাবে কিস করলে সারা জীবন চোখ বন্ধ করে থাকতে রাজি আছি। চোখ খুলতে বলছি না। তারপর আস্তে আস্তে চোখ খুললাম। চোখ খুলে দেখি হাতে একটা চাবি। এটা কিসের? এইটার। মানে কি? এসব কখন করলেন? সেটা আমার ব্যাপার, তোমার গিফট পেয়ে খুশি হওয়া উচিত। ওকে বেবি, কিন্তু আমি তো কিছু আনিনি। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। একটু পর আমার গিফট আমি নিজে জোর করে নিয়ে নিব। কি সেটা? সেটা পরেই দেখো। এখন চলো তো, বাইক চালাতে পারো তো? তাহলে চলো। জান্নাতকে পিছনে বসিয়ে বাইক স্টার্ট দিলাম। গার্লফ্রেন্ড পিছনে বসে আছে, অনুভূতি কেমন হবে বুঝতেই পারছেন। বারবার ব্রেক মারতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু ভয়ে মারি না। রেগে গেলে পিঠে ছাল তুলে দেবে। একটু রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গেলাম। জান্নাত অবাক হয়ে তাকিয়ে আছে। দাঁড়ালে কেন? এভাবে কেউ বসে? ধরে বসলে কষ্ট লাগে। ওরে আমার বাবুটা, চলো এখন শক্ত করে ধরবো। বলে শক্ত করে জড়িয়ে ধরলো। জান্নাত রাস্তা দেখিয়ে দিচ্ছে আর আমি যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ জানেন। 2টা বেজে গেছে, খিদেও লাগছে। ভাবছি জান্নাতকে বলে দেখি কি হয়। ম্যাম, আমরা কোথায় যাচ্ছি একটু কষ্ট করে বলবেন? কেন, কোনো সমস্যা? খিদে লাগছে। লিপস্টিক খাবে? সুযোগ পেলে শুধু লিপস্টিক না, এটার মালিককেও খেয়ে নেব, তাও খিদে কমবে না। সেটা পরে দেখা যাবে। এখানে দাঁড়াও, কাজটা শেষ করেই খেয়ে নিব। জান্নাতের দেখানো জায়গাটা দাঁড়িয়ে পড়লাম। আশেপাশে খেয়াল করে বোঝার চেষ্টা করছি কোথায় এসেছি। আমাদের পাশে একটা সাইনবোর্ড দেখে চমকে উঠলাম। সাইনবোর্ডে বড় করে লেখা কাজী অফিস। ম্যাম, আমরা এখানে কেন এসেছি? আমার কথা শুনে জান্নাত আমার সামনে এসে দাঁড়ালো। আমাকে মাফ করে দিও রাশেদ, আমি তোমাকে না জানিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিন্তু কেন? কি সমস্যা? আমি তোমাকে হারাতে চাই না রাশেদ, তোমাকে আমি আমার করে রাখতে চাই। বলে জান্নাত কান্না করে দিল। আমার বাবা মাকে বললেও রাজি হয়ে যেত। কাউকে জানালে কখনোই আমাদের বিয়ে হতো না। সবাই তোমাকে, আমি পরে বলবো সবকিছু। প্লিজ এখন আমাকে বিয়ে করো। জান্নাতের কান্না দেখে রাজি না হয়ে আর পারলাম না। আচ্ছা ঠিক আছে, ভালোই হলো, বউয়ের আদর বেশি করে পাওয়া যাবে। আমার কথা শুনে জান্নাত কান্না করতে করতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। অবশেষে বিয়েটা হয়েই গেল। সাক্ষী হিসেবে নিলয় আর তানিয়াকে ডাকতে হয়েছিল। দেখে মনে হচ্ছে জান্নাত আজ অনেক খুশি। বিয়ের কাজ শেষে 4 জন মিলে একটা হোটেলে গিয়ে কিছু খেয়ে নিলাম। বিকেল হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। নিলয় আর তানিয়া আগেই নিলয়ের বাইক নিয়ে চলে গেছে। আমি আর জান্নাত পার্কের মধ্যে বসে আছি। দুজনের মাঝেই নীরবতা। রাশিদ, মন খারাপ? ওহ, মাফ করে দাও আমাকে প্লিজ। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু বিয়েটার এত কি প্রয়োজন ছিল যে কাউকে না জানিয়ে বিয়ে করতে হলো? না হলে 2 দিন পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে যেত, আর সেটা হলে আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারতাম না। আরেক জায়গায় বিয়ে হয়ে যেত মানে? পরিষ্কার করে বলো। তাহলে শুনো, তোমাদের ফ্ল্যাটের উপরে ফ্ল্যাটে যারা থাকে তারা আমাদের আত্মীয়, তাও 2 দিক থেকে। আমার চাচা বিয়ে করেছেন আমার মায়ের বোন অর্থাৎ খালাকে। ভালোবেসে বিয়ে করেছিলেন ওনারা। আমার মা খালা সবসময় চাইতেন আমি খালার উল্টো দিকে ঘুরে চলে আসবো। তখনই জান্নাত আমার হাত চেপে ধরলো। আরে আরে, সত্যি সত্যি চলে যাবে নাকি? আমি তো মজা করছিলাম। ঘুম পাইছি, যাব না তো কি করব? কেন, এখানে ঘুমালে কষ্ট হবে নাকি? ওকে চলো, কষ্ট হলেও এখানেই থাকতে হবে প্রত্যেক রাতে। বলে ভিতরে নিয়ে জান্নাত আমাকে ওর বিছানায় বসিয়ে দিল। তারপর বলে বিছানা থেকে উঠে জান্নাতের ঠিক সামনে চলে এলাম। তারপর কি, এখানে এসে শুয়ে পড়বে? কিন্তু আপনার চোখে তো আমি অন্য কিছু দেখতে পাচ্ছি। বলে জান্নাতকে দেয়ালের সাথে চেপে ধরলাম। কি দেখতে পাচ্ছ? আপনার ঠোঁট কাঁপছে কেন? তোমার জন্যই তো। এত কাছে আসছো কেন? তো চলে যাব?
বলার সাথে সাথে এক হাত দিয়ে আমার মাথাকে টেনে ওর মুখের সামনে নিয়ে গেল। ব্ল্যাকমেল করতে তো ভালোই জানো। তখন তো বাসর করব বলে মাথা খাচ্ছিলে, এখন কেন এমন করতেছো? মনে হয় রেগে গেছে। এই সময়টার অপেক্ষা ছিলাম। পুরো মুখ লাল হয়ে গেছে, আর কিছু বলতে দিলাম না। ওর ঠোঁটগুলোকে নিজের কবলে নিয়ে নিলাম। জান্নাত চোখ মুখ বন্ধ করে আছে, না আছে এখানে বাধা দেওয়ার জন্য দেয়াল। হয়তো সেটাই হতে যাচ্ছে যেটা আমরা দুজনে চাইছিলাম। ইতিহাস না জানাই ভালো। সকালবেলা। এই যে নবাব সাহেব, উঠবেন না? ঘুমানোর সময় বিরক্ত করো না তো। আমাদের বাসায় কেউ আমার ঘুম বিরক্ত করে না। আমি করব? সমস্যা হলে বলে দিও, বাপের বাড়ি চলে যাব। জান্নাতের হাত ধরে বিছানায় এনে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এখনো আমার চোখ বন্ধ। যতক্ষণ আমি শুয়ে থাকবো ততক্ষণ তোমাকে আমার সাথে শুয়ে থাকতে হবে। আগে চোখটা তো খুলো। জান্নাতের কথা শুনে আমি চোখ খুলে তো আবার ক্রাশ খেয়ে গেলাম। এইমাত্র গোসল করে শুধুমাত্র টাওয়েল পেঁচিয়ে আমাকে ডাকতে আসছিল, আর এই অবস্থায় আমি তাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। তুমি গোসল করছো কখন? 9টা বাজে। খবর আছে? আমাকে থানায় যেতে হবে। তুমি উঠলে উঠো, না উঠলে আমাকে যেতে দাও। আমাকে একটু আদর করে চলে যাও। ওকে বাবু। মুয়া। এখন উঠো, গোসল করে নাও। গোসল করতে হবে। চুপচাপ উঠে গোসল করে নাও, আমি রেডি হতে যাচ্ছি। বলে জান্নাত অন্য রুমে চলে গেল। আমিও উঠে ওয়াশরুমে গোসল করে নিলাম। গোসল করে মাথায় হাত দিলাম। বাইরে এহিরে, এখন আমি বাসায় যাব কি করে? কাপড় তো এক জোড়াই, সেটাও ভিজিয়ে ফেলেছি। জান্নাতকে বলে দেখি হেল্প করতে পারে কিনা। বাথরুম থেকেই জান্নাতকে ডাক দিলাম। জান্নাত, আমি কি পরে বাসায় যাব? বের হয়ে দেখো, বিছানায় কাপড় রেখে আসছি। গামছা বেঁধে বাইরে এসে দেখি সত্যি সত্যি কাপড় রাখা আছে। তাও আমি ড্রেসগুলো পরে এসেছিলাম সেম ওই রঙের। বেডে সত্যি খুব অ্যাডভান্সড, বুদ্ধিও আছে যথেষ্ট। তা না হলে সেম কালারের ড্রেস আনতো নাকি? প্যান্টটা পরে নিয়ে শার্টটা পরতে যাব, তখনই জান্নাত রুমে আসলো। রুমে ঠিক আমার সামনে এসে দাঁড়ালো। একেবারে তৈরি দেখছি পুলিশের পোশাক পরে। আমার হাতে সময় কম, আমাকে এখনই চলে যেতে হবে। টেবিলের নাস্তা রাখা আছে, খেয়ে নিও। আমি দরজা লক করে চলে যাব। মানি ব্যাগে দরজার ডুপ্লিকেট চাবি রাখা আছে, চলে যেও। বাহ, বউ দেখি আমার জন্য সবকিছু করে রেখেছে। আমার কথা শুনে জান্নাত নিচের দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দিল। তো এখনই যাই? যাব। কি করব আমি? আর কিছু বলার সুযোগ না দিয়ে জান্নাত তার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। তার মানে এটাই চাইছিল জান্নাত এতক্ষণ। আমিও রেসপন্স করলাম। প্রায় 5 মিনিট পর জান্নাত নিজে থেকে ছেড়ে দিয়ে দৌড় দিল। আমিও শার্টটা ভালোভাবে পরে নিলাম। টেবিলে এসে দেখলাম অনেকগুলো ফল কেটে রেখে গেছে। কিছুটা খেয়ে আবার রুমে এসে ফোনটা আর মানিব্যাগটা নিয়ে দরজার কাছে আসলাম। চাবি বের করার জন্য মানিব্যাগটা হাতে নিলাম। মানিব্যাগে কিছুটা পরিবর্তন দেখলাম। আগে 500 এর উপরে কয়েকটা টাকা ছিল, আর এখন 1000 টাকার একটা নোট বেশি। বুঝলাম এটাও ওর কাজ। সিনিয়র মেয়েদের সাথে প্রেম করলে এইটা একটা সুবিধা, হাত খরচ বাবার থেকে নিতে হয় না। এসব চিন্তা বাদ দিয়ে মোটরসাইকেলটা নিয়ে চলে গেলাম। মোটরসাইকেলটা দোকানে রেখে যেখান দিয়ে নেমেছিলাম সেখান থেকে উঠলাম। তারপর দরজা খুলে বাইরে এলাম। দেখি বাবা আর মা একসাথে বসে আছে। মা রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। কি হয়েছে মা, তোমরা এভাবে বসে আছো কেন? তোর প্রাইভেট টিচার ফোন করেছিল, তুই নাকি ঠিক মতো পড়ালেখা করিস না, আর প্রাইভেটও যাস না। এই জন্যই তো বলি পড়ালেখা না করিয়ে বিয়ে দিয়ে দাও। করতে চাইলে তো কবেই দিয়ে দিতাম। সেই 2 বছরের ছিলাম যখন। আবার পাকামো হচ্ছে। আচ্ছা, বিয়ে করতে পারি, তবে আমার মেয়ে আমার পছন্দের হতে হবে। আচ্ছা, তাহলে বাড়ির ঠিকানা দে, আমি কথা বলে আসছি। না, সময় হলে আমি নিয়ে আসবো। মা বাবাকে কোনো রকম বুঝিয়ে আমি বাইরে চলে আসতে যাব। ঠিক তখনই চোখ পড়লো কালকের সেই বিয়ের কার্ড। হাতে নিয়ে বুঝতে পারলাম এটা আকাশের বিয়ের কার্ড। আমাদেরকে কার্ড দিছে। দেখে যা বুঝলাম বিয়ে আর 4 দিন পরে। তার মানে এই 4 দিনে কিছু একটা করতে হবে। মাস্ক পরে বাসা থেকে বেরিয়ে ভাবতে লাগলাম কি করব। বন্ধুদের নিয়ে আকাশকে কিডন্যাপ করব, নাকি আগে ভালো করে বোঝাবো? বোঝালে মানবে? আগে বুঝিয়ে দেখি। তার জন্য আকাশের সাথে ভালো করে মিশতে হবে। এইসব ভাবতে ভাবতে যাচ্ছিলাম, তখনই আমার সামনে দেখলাম আকাশ পুলিশের গাড়ি নিয়ে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে কথা বলতেছে। আমি ওনাদের মাঝে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে আকাশ হকচকিয়ে গেল। হাই ভাইয়া। হাই ভাবি। সরি আপু। তুমি এখানে? না, কোনো সমস্যা নেই। এমনিতেও তো আমি 2 দিন পর তোমার ভাবি হব। ও, তার মানে আপনি সেই যা পুরোটা বলতে না দিয়ে আকাশ আমার মুখ চেপে ধরলো। হ্যাঁ, এটাই তোমার যারা আপু। আসলে যারা হয়েছে কি, আমি তোমার কথা সবসময় ওকে বলতাম। কে এই ছেলেটি? ওর নাম রাশেদ, আমার ছোট ভাই হয়।
কিন্তু ভাইয়া একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আমি তোকে পরে সব বুঝিয়ে দিব, এখন একটু চুপ করে দাঁড়িয়ে থাক ভাই, ওকে যেতে দে আগে। আমিও ওনার কথা মতো আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে রইলাম। অবশ্য এটা বুঝতেই পারছি যে আমি এখানে আসাতে ওনার অবস্থা টাইট থেকে ভালোই লাগছিল বিষয়টি। প্রায় 5 মিনিট হয়ে গেল। আকাশ অনেকভাবে মেয়েটিকে বাই দিতে যাচ্ছে, কিন্তু না পারছে মেয়েটাকে বলতে, না পারছে থাকতে। মেয়েটাও নাসরবান্দা, এবার আমাকে কিছু একটা করতেই হবে। ভাইয়া, আপনার বাবা বলেছিল 5 থেকে 6 মিনিটের মধ্যেই এদিক দিয়ে কোথায় যাবেন? ভাইয়া, আপনার বাবা বলেছিল 5 থেকে 6 মিনিটের মধ্যেই এদিক দিয়ে কোথায় যাবেন? 5 মিনিট কিন্তু হয়ে গেছে বলেই আবার মুখে আঙ্গুল দিয়ে দেখতে লাগলাম কি হয়। আচ্ছা যারা, আজকে তাহলে আসি, বাবা দেখতে পেলে পিঠের ছাল তুলে নেবে। এরা সে চলো। মেয়েটাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আকাশ আমাকে নিয়ে গাড়িতে বসিয়ে দিল স্টার্ট। যাক, বাবা বাঁচা গেল। বাবা দেখে ফেললে সর্বনাশ হয়ে যেত। 4 দিন পর আমার বিয়ে। আঙ্কেল তো আসবে না। তখন যে বললে। ওটা তো আপনি মেয়েটাকে দূর করে দিতে পারছিলেন না, তাই বললাম। ভাই তুই একটা জিনিস, সরি তুই করে বলে ফেললাম। ভাইয়া, কেসটা কি বলেন তো? কার্ডে দেখলাম জান্নাত, এখানে যারা, আসলে কাহিনীটা কি একটু বলেন তো? তুই বুঝবি তো। তোর বয়স কত? আপনি আমার বয়স নিয়ে কেন পড়ছেন? আপনি জানেন আমি ইচ্ছে করলেই 4 দিনের মধ্যে আপনার বয়সে কোনো মেয়েকে পটিয়ে ফেলতে পারবো। তাহলে তো তোকে আমার প্রয়োজন। আমাকেও তো তোমার প্রয়োজন চাঁদু। কিছু বললে? ওই যে বললাম কেসটা একটু বুঝিয়ে বলতে। তোকে বলাই যায়, আসলে এই বিষয়টাতে আমার একটু মত নেই। আমি তো ভালোবাসি শুধু যারাকে, কিন্তু সমস্যা হলো মাকে নিয়ে। বলে আমাকে নাকি বিয়ে করতে হলে ওনার বোনের মেয়েকেই করতে হবে, না হলে সুসাইড করে নেবে। ও, তাহলে সমস্যা আপনি না, সমস্যা আপনার মা। আচ্ছা, আপনার মেয়েদের ব্যাপারে ধারণা কেমন? আর আমি শুনেছি আপনি ছোট থেকেই ঢাকার বাইরে থাকেন, তাহলে যারা আব্বুর সাথে পরিচয় কিভাবে? আসলে আমার মেয়ে বন্ধু অনেক, সবার সাথেই মিশতাম, কিন্তু কাউকে ভালোবাসতাম না। একদিন ফেসবুকে যার সাথে পরিচয় হয়, আস্তে আস্তে ওর প্রেমে পড়ে গেল। এখন ওকে ভালোবাসি, কিন্তু কিছুতে মায়ের মাথা থেকে জান্নাতের ভূত নামাতে পারছি না। আচ্ছা, একটা শেষ প্রশ্ন। আমার জানা মতে আপনাদের টাকার অভাব নেই, তাহলে বাসা ভাড়া নিয়ে থাকেন কেন? তুই হয়তো জানিস না, এটা আমাদেরই বাড়ি। ওপরের ফ্ল্যাটে আমরা থাকি আর নিচে আমাদের জিনিসপত্র। আচ্ছা, তুই তো বলেছিলি আমার বয়সী মেয়েকে পটিয়ে নিবি, পারবি তো? এটা ঠিক? ঠিক আপনার বয়সী না, তবে যারা আপুর বয়সী। তাহলে আমার যার সাথে বিয়ে হবার কথা তাকে পটাতে পারবি? আরে শালা, এ তো দেখি লাইনে যাচ্ছে। কিছু বললি? বলছি, আপনি কি আমার যোগ্যতার পরিচয় নিচ্ছেন? মনে কর তাই। মেয়েটাকে দেখে তোর পছন্দ হবেই, তবে আমার সাথে মিলে না, অনেক তেজ মেয়েটার। তবে যদি মেয়েটার পরিবার আর আপনার পরিবার ঝামেলা করে? সেটাও পরে তোকে নিয়ে ঠিক করব। আচ্ছা, তাহলে চলুন দেখে আসি আপনার হবু বউকে। চল। তারপর থানায় যেতে লাগলাম। আকাশ ছেলেটা যে এত খারাপ না, আগে মেয়েদের নিয়ে একটু ফুর্তি করতো, ওইটাই ওর খারাপ দিক। আর যেটা জান্নাত পছন্দ করতো না, আকাশ ভাইয়ের কাছে মনে হচ্ছে ও আমাকে ব্যবহার করে নিজে বেঁচে যাচ্ছে, কিন্তু আর এটা জানে না যে উনি নিজেই ব্যবহৃত হচ্ছে। আকাশ আমাকে থানার ভিতরে নিয়ে যেতে চাইছিল, হঠাৎ আমি ওনাকে থামিয়ে দিলাম। ভাইয়া, একটা দারুণ প্ল্যান আছে, ওটা ব্যবহার করলে কেমন হয়? কি প্ল্যান? আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান, তারপর একটা নির্জন ঘরে জিজ্ঞাসাবাদের জন্য রাখবেন, আর জিজ্ঞাসা করার জন্য ওই মেয়েটাকে পাঠাবেন। তারপর ওখানে ওনাকে পটিয়ে নিব। কেমন লাগলো প্ল্যানটা? আর ছোট ভাই, তুই তো একটা জিনিস। আচ্ছা চল। তারপর আকাশ ভাইয়া আমাকে অ্যারেস্ট করে সোজা জান্নাতের ক্যাবিনে নিয়ে গেল। জান্নাত স্যারকে সম্মান দেওয়ার জন্য দাঁড়ালো ঠিকই, কিন্তু আর চোখের রাগে লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছে আমি রাগে আকাশকে কিছু করতে গিয়ে আটকে গেছি। যাই হোক, আকাশ জান্নাতকে একটা কেস ফাইল রেডি করতে বলে আমাকে একটা গোপন কক্ষে নিয়ে গেল। সবাইকে বোঝানোর জন্য হাত পা বেঁধে ফেললো, কিন্তু আমাকে আকাশকে আরেকটা ডোজ দিতে হবে, তাই বললাম আমাকে ছেড়ে দেন ভাই, আমি পারবো না আপনার হবু বউকে পটাতে। কেন, কি হয়েছে বল আমাকে, কি চাই তোর বল। আপনি যে মেয়েটাকে কেস ফাইল রেডি করতে বললেন, আমার তাকে পছন্দ হয়ে গেছে, তাই আপনার হবু বউকে পটাতে পারবো না। আরে এটাই আমার হবু বউ, একে পটাতে হবে। আরে বলেন কি ভাইয়া, প্লিজ তাড়াতাড়ি পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। তারপর আকাশ চলে গেল। প্রায় 5 মিনিট পর জান্নাত হাতে একটা লাঠি নিয়ে কক্ষে প্রবেশ করলো। আগে দরজাটা বন্ধ করলো, তারপর লাঠি নিয়ে এসে আমার সামনে এসেই পায়ে আঘাত করে বসলো। উফ, মারছো কেন? কিন্তু জান্নাত কোনো কথা না বলে বসিয়ে দিল আরো একটা। উফ, কি করছো, মেরে ফেলবে নাকি? আকাশের পিছনে কেন লেগেছিলি বল? বলেই আরো 2টা বসিয়ে দিল। দেখো, এটা কিন্তু অন্যায়, আমার কথা না শুনে তুমি মারতেছো। এই প্রত্যেকটা মারের শোধ কিন্তু আমি তুলবো, পরে সারাদিন কান্না করেও কুল পাবে না। আবারও হুমকিও দিচ্ছিস? আমি কি বলেছিলাম ওর পিছনে লাগতে? কি করছিস তুই? আরে আমি কিছু করিনি, তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই এসেছি। হাত পা বাঁধা, তাই কিছু করতেও পারছি না।
আমাকে দেখতে ইচ্ছে করলে তুই কারাগারে এসে যাবি। এখন এখান থেকে কিভাবে বের হবি সেটা ভাব আগে। বলে লাঠিটা দিয়ে আরেকটা মেরে এখন বাঁধন খুলে দিচ্ছি। এতগুলো না মারলেও পারতে। আমার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে তোর হাত পা কোনোটাই আস্ত থাকতো না। হাত পায়ের বাঁধন খুলে দিয়ে দাঁড় করালো। যদিও দাঁড়াতে কষ্ট হচ্ছিল, হাত পা খুলে দিতে জান্নাতকে ধরে সোজা দেয়ালে চেপে ধরলাম। এক হাত দিয়ে তার এক হাতকে চেপে ধরলাম, আর অন্য হাত এক গালে চেপে ধরলাম। এখন ডাকো তোমার আকাশকে, দেখি আমাকে কিছু করতে পারে কিনা। দেখো রাশেদ, এইটা কিন্তু থানা। তাতে আমার কিছু যায় আসে না। কেউ দেখে ফেললে তোমার ক্ষতি হয়ে যাবে। থানায় তুমি সামলাও, আমি শুধু তোমার জন্য এখানে এসেছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। থাকো তুমি তোমার থানা নিয়ে। এক ঝটকায় ছেড়ে দিয়ে হাত থেকে লাঠিটা নিয়ে দেয়ালে ছুড়লাম। দেয়ালে লেগে লাঠিটা দুভাগ হয়ে গেছে। সেখানে আর না থেকে দরজা খুলে বেরিয়ে গেলাম। পেছন থেকে জান্নাত ডাকছিল, কিন্তু একবারও ফিরে তাকাইনি। সোজা চলে গেলাম আকাশ ভাইয়ের কাছে। কি হয়েছে ছোট ভাই, মুখটা এমন দেখাচ্ছে কেন? ভাই, ওই মেয়েকে বিয়ে করেন না, কোনো কথা শুনে না। সে তো করবোই না, তাহার জন্যই তো আমার হেল্প দরকার। হেল্প করতে গিয়ে দেখেন কত মার খেয়েছি, সারা শরীরে ব্যথা করছি, মনে হয় রাতে জ্বর আসতে পারে। ভাই আসি, ভালো থাকবেন বলেই উঠে চলে যেতে আসবো, তখনই তাহলে হাল ছেড়ে দিচ্ছ? না, তবে আপনি শুধু সবসময় এমন করবেন যেন আপনি বিয়ে করতে রাজি আছেন। 2 দিন যাক, পরে দেখছি। পরে যদি সত্যি সত্যি বিয়ে করতে হয়? আমি তো আর পালিয়ে যাচ্ছি না, পরেরটা পরে দেখা যাবে বলে উঠে চলে আসলাম। আকাশ ভাইয়ের ক্যাবিন থেকে বাইরে আসতেই জান্নাত পথ আটকালো। চোখ ছলছল করছে, হয়তো কাঁদবে। কাঁদুক, কাঁদুক একটু, তাহলে বুঝবে কষ্ট কাকে বলে। সরি রাশেদ। আমি কোনো কথা না বলে দাঁড়িয়ে আছি। আর এমন হবে না। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে জান্নাতকে সরিয়ে চলে এলাম। একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে এলাম। বিকেল হয়ে গেছে, প্রাইভেটে যেতে ইচ্ছে করছে না। ঘরে এসে একটু ফেসবুকে যাওয়ার জন্য ফোনটা হাতে নিলাম, কিন্তু ফোনটা তো দেখছি হাতে নেওয়ার মতো নেই, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। শালা কি মাইরটাই না মারলো, মেয়েদের হাতে এত জোর। এখন ঘরে বসেও ভালো লাগছে না, মোবাইল ছাড়া নিজেকে অসহায় মনে হচ্ছে। পাশে একটা পার্ক আছে, ভাবলাম সেখানে যাওয়া যাক। যে কথা সেই কাজ, সারা বিকেল একা একা পার্কের সময় কাটিয়ে সন্ধেবেলায় আসলাম। কিছু খেয়ে সন্ধেবেলায় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে। তারপর ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসলাম। কি রে, কিছু হয়েছে কি? তোর মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করছি। এত সকাল সকাল তো কোনোদিনই ঘুমাস না, আর ঘুম থেকেও উঠিস না। তেমন কিছু না, একটু মন খারাপ তাই। কেন, কি হয়েছে? না কিছু না, খেতে দাও, খেয়ে বেরিয়ে যাব। কোথায় যাবি? সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে না, বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু তোর ফোনটা সবসময় বন্ধ থাকে জানো। নষ্ট হয়ে গেছে তো আর একটা নিয়ে নে। 2 দিন পরে নিব। যা তোর ইচ্ছা। বাবা মায়ের একমাত্র ছেলে তো, তাই যা চাই তাই পাই। নাস্তা খেয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছি, তখনই আকাশ নিচে নেমে আসলো। এসেই আমার সাথে দেখা। ছোট ভাই, তুমি কাজের চাইতে বেশি কথা বলো কেন, কি হয়েছে? কালকে কি এমন করেছি যে মেয়েটা চাকরি ছেড়ে দিতে চাইলো? পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে? চেয়েছিল, কিন্তু আমি 1 সপ্তাহের জন্য ছুটি দিয়ে দিয়েছি। যা হয়েছে ভালোই হয়েছে। এখন দেখবেন মেয়েটা আমার বাড়িতে চলে আসবে। কিন্তু কেন? আরে পড়ে গিয়েছে তো, তাই। আপনি একদম চিন্তা করবেন না। তো প্ল্যানটা কি হবে? ওটা আমার উপরে ছেড়ে দিন, সঠিক সময় আপনাকে জানিয়ে দেব। আকাশের সাথে কথা বলে ওকে বিদায় করে দিলাম। সারাদিন বাইরে ঘুরে তারপর বাসায় এলাম। জান্নাত হয়তো আমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছে, কিন্তু আমার ফোনটাই তো নষ্ট, আর এই ছোট্ট শহরে কাউকে খুঁজে বের করা সত্যি অনেক কঠিন। বাসায় ঢুকে অনুভব করলাম ঘরটা একটু ভার ভার। এসবে খেয়াল না করে সোজা নিজের ঘরে চলে গেলাম। বিছানাতে শুতে গিয়ে চমকে উঠলাম, কারণ বিছানায় আমার ফোনের মতো সেম একটা ফোন রাখা আছে, একেবারেই নতুন। তার মানে জান্নাত এখানে এসেছিল। চারদিকে লক্ষ্য করলাম, ঘরটা সুন্দর করে সাজানো। ফোনটা হাতে নিয়ে বুঝলাম আমার আগের ফোন থেকে সিম আর মেমোরি কার্ড এই ফোনে লাগানো হয়েছে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি জান্নাতে এসে এত কিছু করে গেল, আর মা কিচ্ছু টের পেল না, নাকি মাকে বলেই এত কিছু করছে। হঠাৎ দরজাটা আটকানো শব্দ শুনে দরজায় তাকিয়ে দেখলাম জান্নাত একটা শাড়ি পরে এসেছে, আর এখন আমার দিকেই আসছে। ভয়ে শোয়া থেকে উঠে বসলাম। জান্নাত বিছানায় এসে বসে পড়লো, গলা শুকিয়ে আসছে। এই রাতের বেলায় এখানে কি করছে? সোজা আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে আমি দুঃখ, কষ্ট, রাগ সবগুলোই দেখতে পাচ্ছি। হয়তো সারাক্ষণ শুধু কান্নাই করছে, এখনো চোখে পানি টলমল করছে। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আপনি এখানে কেন? কেউ দেখে ফেললে খারাপ ভাববে, যান এখান থেকে। জান্নাত আমার কোনো কথাই শুনছে না, এখনো তাকিয়ে আছে। যেতে বলছি তো এখান থেকে। একটু ধমকের সুরে বলাতে নিচের দিকে তাকালো।
সরি বললাম তো, আর কি বললে মানবে বলো? আমি ওই চাকরিটা আর করব না। তুমি যা বলবে সব কথাই শুনবো, কোনোদিন কিচ্ছু বলবো না। প্লিজ এবারের মতো মাফ করে দাও। বলে হাত জোড় করে কান্না করতে লাগলো। কি বলবো বুঝতে পারছি না, হয়তো সত্যি একটু বেশি হয়ে গেছে। কি হলো, মাফ করবে না নাকি? আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি নিচের দিকে তাকিয়ে আছি। হুম। কি? ভালোভাবে বলো। আমার দুই গালে হাত দিয়ে উপরে তুললো। এখন কি প্রমাণ করব? বলে ধাক্কা দিয়ে আমাকে বিছানায় শুইয়ে দিয়ে সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিল। প্রতিশোধ আমার নেওয়ার কথা তুমি নিচ্ছ কেন? আমার ইচ্ছা তাই, চাইলে তুমিও নিতে পারো। ওসব বাদ দিয়ে আগে বলো, এখানে আসলে কি করে? জান্নাত এখনো আমার উপরে শুয়ে আছে। আমাদের ম্যারেজ সার্টিফিকেট দেখতেই ওনারা মেনে নিলেন। তবে ওনারা এখনো জানেন না যে আমি আকাশের হবু বউ। বাবা মা তোমাকে বউ হিসেবে মেনে নিয়েছে? একমাত্র ছেলের বউ বলে কথা, শুধু বলেছে আবার বিয়ে করতে হবে। তাহলে তো বাসরটাও আবার করতে পারবো। ওটা তো একবার করেই ফেলেছো। তোমার সম্পত্তি যখন ইচ্ছা তখনই করতে পারো। আর কালকে যে মেরেছো সেগুলোর কি হবে? এখন ভালো করে আদর করে দিব, চলবে? আমার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে এসে বলল, চলবে মানে দৌড়াবে। আর কোনো কথা না বলে চার ঠোঁট এক হয়ে গেল। সিনিয়র বয়ের রোমান্টিক ভালোবাসায় যেন সব ভুলে গিয়েছি। আবারও দুজন দুজনের মধ্যে হারিয়ে গেলাম। সকালবেলা। রাশিদ উঠো। পারবো না, সরো। উঠবা নাকি পানি ঢালবো? জান্নাতের কথা শুনে উঠে বসে পড়লাম। এই তোমার সমস্যাটা কি একটু বলবে? আমার ঘুমানো নিয়ে তোমার এত অ্যালার্জি কেন? এমনিতেই এত রাত করে ঘুমাইছি। তুমি একা নাকি? আমাকেও তো ঘুমাতে দাও নাই। তারপরে আবার সকাল সকাল উঠে গোসল করি। তাহলে এখন আমি কেন তোমাকে ঘুমাতে দিব? আচ্ছা ঠিক আছে, দিও না। তুলেছো যখন আরেকবার আদর করে দাও। পারবো না, ফ্রেশ হয়ে এসো আগে। বলেই জান্নাত চলে গেল। বাদ্য ছেলের মতো ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রুম থেকে বেরিয়ে এসে দেখি বাবা টেবিলে নাস্তা করছে। আম্মু রান্নাঘরে আর জান্নাত বাবাকে নাস্তা প্রস্তুত করে দিচ্ছে। বাবাকে খুশি মনে হচ্ছে, হয়তো মাও খুশি। এই খুশিকে একটু উপভোগ করা যাক। আমি গিয়ে টেবিলে বসে পড়লাম। কি করছো বাবা? কিছু না বলে একবার আমার দিকে তাকিয়ে আবার খেতে শুরু করলো। আজব তো, কি হলো? লুডো খেলছি, দেখতে পাচ্ছিস না? বাপরে, এমন ব্যবহার করছো কেন? আমার কথা শোনো, এবার মা আসলো। তা কেমন করবে কি জানি, কোন ভুল করেছিলাম যার জন্য তোকে পেয়েছি। সবই ভাগ্যের খেলা মা, তুমি বুঝবে না। খাবার দাও। জান্নাতের দিকে তাকিয়ে দেখি বাবার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটি মিটি হাসছে। থাপ্পড় দিব একটা। যখনই বিয়ের কথা বলতাম করব না বলে চেঁচাচ্ছিস, আর এদিকে লুকিয়ে বিয়ে করে বসে আছিস, তাও আমাদের না জানিয়ে। ফেলেছি তো ভুল করেই ফেলেছি। আর না, এখন আর বললে কি হবে তুমি বলো? ইচ্ছে করলেই তো আর সব ফেলে দিতে পারবো না। আমার কথা শুনে জান্নাতের বিটি বিটি হাসি নিমিষে উধাও হয়ে গেল। পরিবর্তে রাগের আভাস দেখতে পাচ্ছি। দেখ, যা করেছিস, এখন উল্টাপাল্টা কিছু করলে পা ভেঙে দেবো। মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, তাই তোদেরকে আবার বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা, এবার তো খেতে দাও। আমাকে মা খেতে দিবে। তখনই জান্নাত এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, আমাকে দিন মা, আমি দিচ্ছি। বাহ, শাশুড়ি বউয়ের ভালো মিল দেখছি। আমার কথা শুনে মা আমার মাথায় চিমটি মেরে রান্নাঘরে চলে গেল। তোমার পরে খবর আসছে, আমাকে বিয়ে করে ফুল করছো তাই না? বাবার সামনে তাই কিছু বলতেও পারছি না। খাওয়া দাওয়া শেষ করে জান্নাতকে নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে এসেই দেখলাম আকাশ পুলিশের গাড়ি নিয়ে এখনো দাঁড়িয়ে আছে, হয়তো থানায় যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমাদের দেখেই আকাশ আমার গান থেকে বাইক নিয়ে চলে এলাম থানায়।